আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিওতে আমরা ব্যবহারিক জ্যামিতি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকেই তোমাদের পরীক্ষায় এমসিকিউ প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা কমন পাবে এবং এখানে যে সকল এমসিকিউগুলো করানো হবে, এই এমসিকিউগুলো দেখলে তোমাদের পরীক্ষায় গিয়ে তোমরা ব্যবহারিক জ্যামিতি থেকে এখান থেকেই ইনশাআল্লাহ এমসিকিউ কমন পাবে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তোমাদের সকল সাবজেক্টের এবং গণিতের আরও গুরুত্বপূর্ণ সাজেশন রয়েছে, সকল সাজেশন আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। 1 নম্বর হচ্ছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। এখানে বলছে সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ কিন্তু বিভিন্ন রকম রয়েছে, সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, তারপর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এরকম বিভিন্ন ত্রিভুজ রয়েছে। এখানে বলছে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব, তার মানে একটা ত্রিভুজের 3টা বাহু থাকে, এখানে 1টা 2টা 3টা, এই 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হলে এটার শর্ত কী রয়েছে এটা আমাদেরকে জানতে হবে। এখানে খুবই সহজে কিন্তু আমরা এটা নির্ণয় করতে পারবো এবং তোমাদের পরীক্ষায় এরকম একটা এমসিকিউ মাস্ট বি আসবে। 2, 3, 4, এখানে কোন নাম্বার হচ্ছে 2, 3, 4 সেন্টিমিটার, 2, 3, 4 সেন্টিমিটার। এখানে আমরা প্রত্যেকটার বর্গ বের করব। যেমন 2-এর বর্গ হচ্ছে 2 দ্বিগুণে 4, 3-এর বর্গ হচ্ছে 3 গুণ 3 9, 4-এর বর্গ হচ্ছে 4 গুণ 4 16। এখন এই যে তৃতীয় যে বাহু রয়েছে, অর্থাৎ সবচেয়ে বড় যে বাহু রয়েছে, এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ। এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এবং এটা হচ্ছে অতিভুজ। এই অতিভুজটা কিন্তু সবচেয়ে লম্বা থাকে। সো এখানে 2, 3, 4, এর মধ্যে থেকে সবচেয়ে বড় হচ্ছে 4, এটা হচ্ছে অতিভুজ, এটাকে আমরা অতিভুজ ধরব। এখন এই যে প্রথম 2টা বাহু, 2 সেন্টিমিটারের বর্গ 4, 3 সেন্টিমিটারের বর্গ 9, এই প্রথম 2টা বাহুর যোগফল এই তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। এই 2টার যোগফল 3 নাম্বারটা থেকে বড় হতে হবে। তাহলে 9 এবং 4 হচ্ছে 13, এখানে হচ্ছে 16, তার মানে এটা হবে না। ক নাম্বার হচ্ছে 3, 5, 7, 3, 5, 7। এখানে আমরা 3-এর বর্গ হচ্ছে 3 3 9, 5-এর বর্গ 5 গুণ 5 25, 7-এর বর্গ 7 7 49। এখন এখানে বড় হচ্ছে 7, এটাকে আমরা অতিভুজ ধরব এবং এই 2টা বাহু যোগফল নির্ণয় করব। যোগফল নির্ণয় করার পর যদি এই বাহু বড় হয় তাহলে এটা সঠিক। 25 এবং 9 হচ্ছে 34, কিন্তু এখানে হচ্ছে 49। এই 2টা বাহুর যোগফল ছোটো তৃতীয় বাহু থেকে, তার মানে এটা হবে না। তারপর দেখেন গ নাম্বার হচ্ছে 5 সেন্টিমিটার, 12 এবং 13। পাঁচকে যদি আমরা বর্গ করি তাহলে হবে 25, 12কে বর্গ করলে 144, 13কে বর্গ করলে 169। এখন দেখেন যদি আমরা এই প্রথম 2টা বাহু যোগ করি তাহলে কত বের হয়? 4 এবং 5 হচ্ছে 9, 4 2 হচ্ছে 6, 169। তার মানে এই বাহু হচ্ছে 169, এই বাহু হচ্ছে 169। শর্ত হচ্ছে এই 2টা বাহুর যোগফল এই বাহু অপেক্ষা সমান হবে অথবা বড় হবে। যেহেতু এই প্রথম 2টা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা সমান, তৃতীয় বাহুর সমান, তার মানে এটাই আমাদের সঠিক আনসার। তার মানে এই গ নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো 2 নম্বরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এখানে বলছে নিচের কোন 3টি বাহুর ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। নিচের কোন 3টা বাহুর ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব এটা আমাদেরকে বের করতে হবে। এখানে 5 6 18, 6 7 18, 7 9 17, 6 9 13 দেওয়া রয়েছে। এখন এটা ছিল সমকোণী ত্রিভুজ, কিন্তু এটা হচ্ছে যে কোনো ত্রিভুজ। যে কোনো ত্রিভুজ আমাদেরকে অঙ্কন করতে হলে কিভাবে আমরা অঙ্কন করব? এই যে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 18 সেন্টিমিটার, এটা দ্বারা আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো কি না এটা তোমরা কীভাবে বুঝবে? খুবই সহজ। প্রথম 2টা বাহু আমরা যোগ করব, যোগ করে দেখব যে তৃতীয় বাহু চেয়ে বড় হয় কিনা। প্রথম 2টা বাহুর যোগফল যদি
3 নাম্বারটা থেকে বড় হয় তাহলে এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। 6 এবং 5 হচ্ছে 11, কিন্তু এখানে হচ্ছে 18। এই দুইটার যোগফল কিন্তু এটার চেয়ে ছোটো, এটা হবে না। 6 এবং 7 হচ্ছে 13, এখানে 18 থেকে 13 কিন্তু ছোটো, এটা হবে না। 7 + 9 হচ্ছে 16, কিন্তু এখানে রয়েছে 17, এটা হবে না। এখানে হচ্ছে 6 এবং 9, 9 6 হচ্ছে 15, 13 থেকে 15 বড়। তার মানে এখানে প্রথম দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড়। তার মানে এই ঘ নাম্বারটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছ। এখানে প্রথম দুইটা বাহুর যোগফল 3 নাম্বার বাহু থেকে ছোটো, এই দুইটা বাহুর যোগফল 3 নাম্বার বাহু থেকে ছোটো, এই দুইটা বাহুর যোগফল 3 নাম্বার বাহু থেকে ছোটো, এই দুইটা বাহুর যোগফল 3 নাম্বার বাহুর চেয়ে বড়, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। যদি এরকম হয় তাহলে আমরা কিন্তু একটা যে কোনো ত্রিভুজ আমরা অঙ্কন করতে পারবো, এবং যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে শর্ত হচ্ছে প্রথম দুইটা বাহুর যোগফল 3 নাম্বার বাহুর চেয়ে বড় হতে হবে, তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। সো আশা করি বুঝতে পেরেছ। 3 নাম্বারটা হচ্ছে ত্রিভুজ এ বি সি এর কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল কত। তার মানে একটা ত্রিভুজ দেওয়া রয়েছে, মনে করো একটা ত্রিভুজ এ বি সি, তাহলে কোণ এ, কোণ বি, কোণ সি, এই তিনটা কোণ মিলে কত ডিগ্রি হবে। আমরা জানি একটা ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তার মানে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 60 + 60 + 60, তার মানে 180 ডিগ্রি। এটাই হচ্ছে আনসার। একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সো এখানে বলছি যে ত্রিভুজ এ বি সি এর কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু কত ডিগ্রি, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার 180 ডিগ্রি। 4 নাম্বার হচ্ছে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত ডিগ্রি। মনে করে একটা চতুর্ভুজ, 1 কোণ 2 3 4, এ বি সি ডি। চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি কত ডিগ্রি। চতুর্ভুজের প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি করে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। চতুর্ভুজের প্রত্যেকটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যদি আমরা এটা গুণ করি 90 ডিগ্রি যোগ ইকুয়াল টু হবে 360 ডিগ্রি। তার মানে চতুর্ভুজের 4টা বাহুর সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। এখানে বলছে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত, তাহলে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। 5 নম্বর হচ্ছে 3টি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার আকারে দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। আমরা পূর্বে দেখেছিলাম এখানে 2 নম্বর যে এমসিকিউ আমরা দেখেছিলাম, এই 2 নম্বর এমসিকিউর মতো কিন্তু এই এমসিকিউটা সেম। এখানে বলছে একটা ত্রিভুজ অঙ্কন করতে হলে এখানে যে শর্ত দেওয়া রয়েছে ক নম্বর খ গ ঘ, তাহলে কোন ক্ষেত্রে ত্রিভুজটা অঙ্কন করা সম্ভব হবে। ক নম্বর হচ্ছে আমরা যদি 3 এবং 5 যোগ করি, এখানে হচ্ছে 8, 6 থেকে 8 কিন্তু বড়, তাহলে এটা অঙ্কন করা যাবে। কিন্তু এগুলো দেখেন 6 এবং 5 হচ্ছে 11, কিন্তু এই 12 থেকে 11 ছোটো, এটা হবে না। এখানে 5 এবং 4 হচ্ছে 9, এই 9 এবং এই 9 সমান, এটা হবে না। 6 এবং 7 হচ্ছে 13, 16 থেকে এই দুইটার যোগফল 13 ছোটো, এটা হবে না। তার মানে প্রথমটা হবে, প্রথমটা 3 এবং 5 হচ্ছে 8, 6 এর চেয়ে 8 বড়, তার মানে এই ক নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। 6 নম্বর হচ্ছে একটি ত্রিভুজের কয়টি অঙ্গ। একটা ত্রিভুজের 6টি অঙ্গ থাকে, মনে রাখবেন একটা ত্রিভুজের 6টি অঙ্গ রয়েছে। এই যে একটা ত্রিভুজ, একটা দুইটা তিনটা, তিনটি বাহু, একটি দুইটি তিনটি, তিনটি কোণ। তার মানে একটা ত্রিভুজের 3টা বাহু এবং 3টা কোণ, সর্বমোট 6টি অঙ্গ রয়েছে। এটা হচ্ছে একটি ত্রিভুজের কয়টি অঙ্গ, এটা হবে 6টি। 7 নম্বর হচ্ছে ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1:1:2 আকারে থাকলে কোন ধরনের ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। একটা ত্রিভুজের যদি অনুপাত 1:1:2 দেওয়া থাকে, তাহলে এক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা
সম্ভব। সমকোণ ত্রিভুজ কীরকম? একটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা দিই 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, তাহলে এটা হবে 4 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। এই জন্য 1:1:2 এরকম দেওয়া থাকলে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। মনে রাখবেন, সমকোণী ত্রিভুজ। এটা সঠিক উত্তর হচ্ছে সমকোণী ত্রিভুজ। এরপর দেখি আমরা 8 নম্বরটা। 8 নম্বরটা হচ্ছে চতুর্ভুজের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি অঙ্কন করা যায়। এখানে বলছে চতুর্ভুজের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোনটি অঙ্কন করা যায়। দেখেন, ক নাম্বার হচ্ছে আয়ত। আয়ত দেখতে কীরকম? এইরকম। তাহলে এখন যদি আমরা আয়ত অঙ্কন করতে যাই তাহলে আমাদেরকে এদিকে একটা বাহুর দৈর্ঘ্য আমাদেরকে জানতে হবে, এদিকে একটা বাহুর দৈর্ঘ্য আমাদেরকে জানতে হবে। কিন্তু এখানে বলছে চতুর্ভুজের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এটা অঙ্কন করতে হলে আমাদের 2 বাহুর দৈর্ঘ্য জানতে হবে। তাহলে এই আয়ত হবে না। রম্বস। রম্বস অঙ্কন করতে হলে আমাদেরকে এদিকে একটা কর্ণের মাপ প্রয়োজন হবে এবং একটা বাহুর মাপ প্রয়োজন হবে। তার মানে 2টা জিনিসের প্রয়োজন হবে। এখানে বলছে শুধুমাত্র একটা বাহু দিয়ে আঁকা যাবে, কিন্তু রম্বস অঙ্কন করতে হলে আমাদেরকে কি করতে হবে? একটা কোণ প্রয়োজন হবে। তার মানে এটাও হবে না। গ নম্বর হচ্ছে বর্গ। আমরা জানি বর্গ কীরকম হয়? বর্গের 4টা বাহু সমান হয়। বর্গের 4টি বাহু সমান। তার মানে যদি আমরা একটা বর্গ অঙ্কন করতে চাই তাহলে শুধুমাত্র একটা বাহুর দৈর্ঘ্য আমাদের জানা থাকলে আমরা একটা বর্গ অঙ্কন করতে পারবো। কারণ একটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা জানি এটা 2 সেন্টিমিটার, তাহলে এদিকে দিব 2 সেন্টিমিটার, এদিকে 2 সেন্টিমিটার এবং এদিকে দিব 2 সেন্টিমিটার, তাহলে কিন্তু আমরা একটা বর্গ অঙ্কন করতে পারবো। তার মানে শুধুমাত্র একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা খুব সহজে বর্গ অঙ্কন করতে পারবো। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে বর্গ। চতুর্ভুজের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি অঙ্কন করা যায়? এটা সঠিক উত্তর হচ্ছে বর্গ অঙ্কন করা যায়। 9 নাম্বার হচ্ছে শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব। যদি শুধুমাত্র পরিসীমা দেওয়া থাকে তাহলে কোনটি আঁকা সম্ভব? মনে করো এই হচ্ছে একটা পরিসীমা, এখানে হচ্ছে মনে করেন 10 সেন্টিমিটার একটা পরিসীমা দেওয়া রয়েছে। এখন এই পরিসীমা দিয়ে আমরা কোন ধরনের চিত্র অঙ্কন করতে পারবো? এখানে প্রথমে হচ্ছে রম্বস। রম্বসের চিত্র কীরকম? এরকম হচ্ছে রম্বস। এখন যদি আমরা একটা রম্বস অঙ্কন করতে যাই তাহলে আমাদেরকে প্রথমে একটা কোণের প্রয়োজন হবে, কিন্তু এখানে দেওয়া রয়েছে শুধুমাত্র পরিসীমা, কোণ দেওয়া নেই। তাহলে কিন্তু আমরা এই পরিসীমা দিয়ে এই রম্বস অঙ্কন করতে পারবো না। কারণ রম্বস অঙ্কন করতে হলে আমাদের একটা কোণের প্রয়োজন হবে। যেহেতু আমাদের এখানে কোণ নেই, শুধুমাত্র পরিসীমা দেওয়া রয়েছে, তাহলে আমরা রম্বস অঙ্কন করতে পারবো না। খ নম্বর হচ্ছে বর্গ। এখানে দেখেন এই পরিসীমাকে যদি আমরা সমান 4টা ভাগে ভাগ করি তাহলে কিন্তু আমরা খুব সহজে একটা বর্গ অঙ্কন করতে পারবো। তার মানে যদি একটা পরিসীমা দেওয়া থাকে, শুধুমাত্র একটি পরিসীমা দেওয়া থাকে, তাহলে এই পরিসীমা দ্বারা আমরা এই পরিসীমাকে সমান 4 ভাগে ভাগ করে আমরা একটি বর্গ খুব সহজে অঙ্কন করতে পারবো। বর্গটা কীরকম হয়? এরকম, সব দিকে সমান। 2.5, এদিকে হবে 2.5, এদিকে 2.5, 2.5। এই হচ্ছে বর্গ। শুধুমাত্র একটি পরিসীমা দেওয়া থাকলে কোনটি আঁকা সম্ভব? এটা হচ্ছে বর্গ। 10 নম্বর হচ্ছে 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যায়। 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে কোনটি আঁকা যায়? অনেকে বিভিন্ন সময় ভুল করেন। কর্ণ এবং কোণ দুইটা হচ্ছে আলাদা জিনিস। কর্ণ এবং কোণ, এখানে মনে করো একটা সামন্তরিক রয়েছে, সামন্তরিক। এই সামন্তরিকের এই হচ্ছে একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, 4টি কোণ রয়েছে। একটি সামন্তরিকের অথবা একটি বর্গের 4টি কোণ থাকে। 1টি, 2টি, 3টি, 4টি কোণ থাকে, কিন্তু কর্ণ থাকে শুধুমাত্র 2টি। এই হচ্ছে একটা কর্ণ, এই হচ্ছে একটা কর্ণ। সামন্তরিকের এই হচ্ছে একটা কর্ণ, এই হচ্ছে একটা কর্ণ। কর্ণ থাকে 2টি, কিন্তু কোণ থাকে 4টি। এখানে বলছে 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যায়। 2টা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে কোনটি আঁকা যায়। তার মানে যদি আমরা একটা বর্গ অঙ্কন করতে চাই তাহলে আমাদের এখানে যে একটি কর্ণ রয়েছে, এই একটা কর্ণ রয়েছে, একটি কর্ণ আমরা জানলে কিন্তু এটা অঙ্কন করতে পারবো, কারণ বর্গের 2টা কর্ণ কিন্তু সমান।
এখানে যে একটা রয়েছে সামন্ত্রিক, সামন্ত্রিকের কিন্তু এই একটা কর্ণ এবং এই একটা কর্ণ, দুইটা কর্ণ কিন্তু সমান না, এই কর্ণটা লম্বা, এই কর্ণটা একটু ছোট। সো দুইটি কর্ণ দেওয়া থাকলে আমরা কিন্তু একটা সামন্ত্রিক অঙ্কন করতে পারবো খুব সহজে। আশা করি বুঝতে পেরেছ। দুইটা কর্ণ যদি দেওয়া থাকে, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, তাহলে আমরা কি অঙ্কন করতে পারবো? একটি সামন্ত্রিক আমরা অঙ্কন করতে পারবো। এখানে সঠিক উত্তর হচ্ছে সামন্ত্রিক। দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যায়? এটা সঠিক উত্তর হচ্ছে সামন্ত্রিক। 11 নম্বর হচ্ছে দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যাবে? দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যাবে? এখানে প্রথম হচ্ছে সামন্ত্রিক। সামন্ত্রিক হচ্ছে এই হচ্ছে একটা বাহু, এই হচ্ছে একটা বাহু, দুইটা বাহু। কিন্তু যদি আমরা সামন্ত্রিক অঙ্কন করতে যাই, শুধুমাত্র দুইটা বাহু থাকলে কিন্তু হবে না, একটা কোণ প্রয়োজন হবে। যেহেতু এখানে বলছে শুধুমাত্র দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তাহলে কি আঁকা যাবে? তাহলে আমরা কিন্তু সামন্ত্রিক অঙ্কন করতে পারবো না, কারণ সামন্ত্রিক অঙ্কন করতে হলে দুইটা বাহু প্রয়োজন হবে ঠিকই, কিন্তু সাথে একটি কোণ প্রয়োজন হবে। এখানে কিন্তু কোনো কোণ দেয়া নেই। ত্রিভুজ, ত্রিভুজ অঙ্কন করতে হলে তিনটা বাহু প্রয়োজন হবে, তাহলে এই দুইটা বাহুর মাধ্যমে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। আয়ত, আমরা দুইটা বাহু থাকলে আয়ত অঙ্কন করতে পারবো কি না? অবশ্যই পারবো। আয়ত কীরকম? এইরকম হচ্ছে আয়ত। তাহলে এই বাহু এবং এ বাহু সমান, এই বাহু এবং এ বাহু সমান। তাহলে আমরা যদি এই বাহুর পরিমাপ এবং এই বাহুর পরিমাপ আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা খুব সহজে একটি আয়ত অঙ্কন করতে পারবো। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে দুইটি বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে কোনটি আঁকা যাবে? এটা হচ্ছে আয়ত। 12 নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি থাকে? একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি থাকে? এ হচ্ছে সমবাহু ত্রিভুজ, যেই ত্রিভুজের তিনটা বাহু সমান, যে ত্রিভুজের তিনটি বাহু সমান, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এবং এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ থাকে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণ থাকে 60 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজের তিনটা কোণ মিলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা বাহু, প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। এখানে প্রশ্ন হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি থাকে? এটা হচ্ছে ক নাম্বার, 60 ডিগ্রি। 13 নম্বর হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য কোণ দুইটি কি? এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এই যে একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, তার মানে এই হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই যে একটা কোণ আছে, এটা হচ্ছে সমকোণ। সমকোণ ছাড়া অন্য যে দুইটা কোণ রয়েছে, এই যে একটা কোণ রয়েছে, এই একটা কোণ রয়েছে, এই দুইটা হচ্ছে সূক্ষ্মকোণ। তার মানে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া, তার মানে এই কোণ ছাড়া বাকি এই যে দুইটা কোণ রয়েছে, এই দুইটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, মনে রাখবেন। তারপর 14 নম্বর দেখেন, এখানে একটি আয়ত দেওয়া রয়েছে। প্রশ্ন হচ্ছে কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু কত? তাহলে এই যে আয়ত, এই আয়তের কোণ এ এবং কোণ বি ইকুয়াল টু কত ডিগ্রি হবে, এটা আমাদেরকে বের করতে হবে। এ এবং বি, দেখেন এই আয়ত আমরা এখানে অঙ্কন করি। এ হচ্ছে একটা আয়ত, এ বি সি ডি, একটি আয়ত। আমরা জানি একটি চতুর্ভুজের একটি আয়ত, একটি ট্রাপিজিয়াম, একটা চতুর্ভুজ, একটি আয়ত, একটি সামান্তরিক, একটি ট্রাপিজিয়াম, প্রত্যেকটার চারটা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখানে এই যে একটা আয়ত, এখানে যে চিত্র দেওয়া রয়েছে, এটা হচ্ছে কিন্তু আয়তের চিত্র। এই যে একটা আয়ত রয়েছে, এই আয়তের এই চারটা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এই চারটা কোণ মিলে 360 ডিগ্রি। এখানে বলছে কোণ এ প্লাস কোণ বি কিন্তু কত ডিগ্রি হবে? কোণ এ এবং কোণ বি কত ডিগ্রি হবে? তার মানে চারটা কোণ যদি 360 ডিগ্রি হয়, তাহলে প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। এইটা 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি। তাহলে এ হচ্ছে 90 ডিগ্রি, বি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ প্লাস বি কিন্তু কত হবে? 90 প্লাস 90, 180 ডিগ্রি। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, 180 ডিগ্রি। চিত্রে কোণ এ প্লাস কোণ বি কিন্তু হচ্ছে 180 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ কীভাবে 180 ডিগ্রি হলো। এরপর আমরা পরবর্তী এমসিকিউটা করব।
এর পরবর্তী এমসিকিউ হচ্ছে উপরের আয়তটিকে আর কি বলা যায়। এখানে যে একটা আয়ত দেওয়া রয়েছে, এই আয়তকে আমরা আর কি বলতে পারি, এটাকে আমরা আর কি বলতে পারি, এটাকে আমরা সামান্তরিক বলতে পারি। কারণ একটা আয়তের মাধ্যমে কিন্তু একটা সামান্তরিক অঙ্কন করা যায়। এই হচ্ছে আয়ত, এবং এটাকে যদি আমরা একটু বাঁকা করি তাহলে এটা কিন্তু সামান্তরিক হয়ে যায়। তাহলে আয়ত এবং সামান্তরিকের মিল রয়েছে। এর জন্য উপরের আয়তটিকে আর কি বলা যায়, উপরের আয়তটিকে আরও সামান্তরিক বলা যায়। আয়ত বলা যায়, অন্যদিকে সামান্তরিক বলা যায়। শুধুমাত্র এখানে একটু বাঁকা হলে, এখানে একটা কোণ থাকলে এটা সামান্তরিক হয়ে যাবে। তার মানে মনে রাখবেন একটা আয়তকে সামান্তরিক বলা যায়। 16 নম্বর হচ্ছে চিত্রে ABCD একটি সামান্তরিক। ABCD একটি সামান্তরিক, এর কোণ B প্লাস কোণ D ইকুয়াল টু কত। এখানে আমরা চিত্রটা আবার অঙ্কন করি। এখানে বলছে এই যে 16 নম্বর একটা সামান্তরিক, এই হচ্ছে একটা সামান্তরিক। এই সামান্তরিকে কিন্তু এই যে এ কোণ হচ্ছে 76 ডিগ্রি। 76 ডিগ্রি। আমরা জানি একটি চতুর্ভুজ, সামান্তরিক, ট্রাপিজিয়াম কিংবা একটি বর্গের বিপরীত বাহু সবসময় সমান থাকে। তাহলে এটার বিপরীত বাহু হচ্ছে এটা। যদি এই এ কোণ 76 ডিগ্রি হয় তাহলে সি কোণ অবশ্যই 76 ডিগ্রি হবে। কারণ একটি চতুর্ভুজের বিপরীত বাহু অথবা একটি সামান্তরিকের বিপরীত বাহু সবসময় সমান হয়। এই কোণটা 76 ডিগ্রি হলে এই কোণ হবে কত ডিগ্রি? 76 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। এবং এই কোণ মিলে হবে 180 ডিগ্রি। কারণ একটি সামান্তরিকের 4টা কোণ মিলে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই কোণ 76 হলে এই কোণ 76, এবং এই কোণ অথবা এই কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। এর মধ্যে থেকে এইটা হচ্ছে 76 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি আমরা 76 মাইনাস করি তাহলে বের হবে 104 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 104 ডিগ্রি। তাহলে এই কোণ যদি 104 ডিগ্রি হয়, এই কোণও হবে 104 ডিগ্রি। এর কারণ হচ্ছে এই কোণের বিপরীত হচ্ছে এই কোণ। এই দুইটা কোণ কিন্তু সবসময় সমান থাকবে। যেহেতু এটা 104 ডিগ্রি তাহলে এটাও হবে 104 ডিগ্রি। এখন বলছি এখানে কোণ বি প্লাস ডি ইকুয়াল টু কত ডিগ্রি। কোণ বি প্লাস কোণ ডি ইকুয়াল টু কত ডিগ্রি। এটা হচ্ছে কোণ বি, এটা হচ্ছে কোণ ডি। এটা হচ্ছে 104 ডিগ্রি, এটা হচ্ছে 104 ডিগ্রি। তাহলে 104 যোগ 104 ইকুয়াল টু 208 ডিগ্রি হবে। তাহলে এখানে এই যে একটা সামান্তরিক দেওয়া রয়েছে, এখানে কোণ বি প্লাস কোণ ডি ইকুয়াল টু হবে 208 ডিগ্রি। গ নাম্বার, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর দেখেন এখানে রয়েছে 17 নম্বর, MNPQ একটি সামান্তরিক হলে ওয়াই এর মান নির্ণয় করো। MNPQ একটি সামান্তরিক হলে এখানে ওয়াই এর মান কত হবে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এটা আমরা একটু পর নির্ণয় করব। 18 নম্বর হচ্ছে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত ডিগ্রি। একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত ডিগ্রি হবে। একটা ত্রিভুজের প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে 3টা কোণের মান কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তার মানে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবং চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। অবশ্যই মনে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ 2টা সৃজনশীল নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের পরীক্ষা ব্যবহারিক জ্যামিতি থেকে মাত্র 2টি সৃজনশীল শিখলে তোমাদের পরীক্ষার জন্য আর কোনো ধরনের ব্যবহারিক জ্যামিতি থেকে সৃজনশীল শিক্ষার প্রয়োজন হবে না। প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা ব্যবহারিক জ্যামিতি থেকে এই 2টা সৃজনশীল কমন পাবে ইনশাল্লাহ। সো এই 2টা সৃজনশীল অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে তোমাদের ব্যবহারিক জ্যামিতি থেকে আর কোনো ধরনের অঙ্ক করার প্রয়োজন হবে না। এবং ব্যবহারিক জ্যামিতি থেকে
তোমরা অবশ্যই একটা সৃজনশীল আনসার করতে পারবে। হয়তোবা ব্যবহারিক জ্যামিতি অথবা বৃত্ত থেকে তোমাদেরকে একটা সৃজনশীল আনসার করতে হবে। এক্ষেত্রে তুমি যদি ব্যবহারিক জ্যামিতির এই দুইটা সৃজনশীল দেখে যাও তাহলে তোমার পরীক্ষার জন্য ব্যবহারিক জ্যামিতি অথবা বৃত্ত থেকে আর কোনো ধরনের সৃজনশীল করতে হবে না। এখান থেকে প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা সৃজনশীল কমন পাবে। এর কারণ হচ্ছে আমরা বেশ কয়েক বছর ধরে তোমাদের যে পরীক্ষার প্রশ্ন সেটা অ্যানালাইসিস করে দেখেছি। এখানে তোমাদের যে কয়েক ধরনের অঙ্ক আসে এগুলো হচ্ছে পরিসীমা, তারপর হচ্ছে অন্তর এবং সমষ্টি। এই তিন ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে। পরিসীমা, যখন পরিসীমা বলবে তখন আমরা এ ধরনের একটা চিত্র অঙ্কন করব। এরকম একটা চিত্র থাকবে, এখানে থাকবে এ, এখানে বি, এখানে সি। যখন পরিসীমা বলবে তখন এরকম একটা চিত্র আমাদেরকে অঙ্কন করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। এবং যখন অন্তর বলবে তখন আমাদেরকে এরকম একটা চিত্র অঙ্কন করতে হবে। এই যে এই পাশ ছোটো থাকবে এবং এই পাশ বড় থাকবে। যখন অন্তর বলবে তখন আমাদেরকে এরকম একটা চিত্র অঙ্কন করতে হবে। আবার যখন সমষ্টি বলবে তখন আমাদেরকে এরকম একটা চিত্র অঙ্কন করতে হবে, যেখানে এই মধ্যখান থেকে এখানে এসে একটি রেখা যুক্ত হবে। এরকম একটা চিত্র হবে যখন সমষ্টি বলবে। এই তিন ধরনের অঙ্ক কিন্তু প্রত্যেকটা বোর্ডের পরীক্ষায় আসবে এবং প্রতি বছর এই তিন ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে। সো আমরা এই দুইটা সৃজনশীলে মূলত তোমাদের এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে দেখি ব্যবহারিক জ্যামিতিতে প্রথমে যে সৃজনশীল সেটা হচ্ছে, এখানে রয়েছে প্রথম সৃজনশীল। একটি রেখাংশের দৈর্ঘ্য পি ইকুয়াল টু 11 সেন্টিমিটার। একটা রেখাংশের দৈর্ঘ্য দেওয়া রয়েছে পি ইকুয়াল টু 11 সেন্টিমিটার এবং দুইটি কোণ এক্স এর মান দেওয়া রয়েছে 60 ডিগ্রি এবং কোণ ওয়াই এর মান দেওয়া রয়েছে 45 ডিগ্রি। ক নম্বর প্রশ্ন হচ্ছে পেন্সিল কম্পাস ব্যবহার করে 75 ডিগ্রি কোণ আঁকো। পেন্সিল কম্পাস ব্যবহার করে আমাদেরকে 75 ডিগ্রি একটি কোণ অঙ্কন করতে হবে, যেখানে আমরা চাঁদা ব্যবহার করতে পারবো না, শুধুমাত্র পেন্সিল কম্পাস এটা ব্যবহার করে আমাদেরকে অঙ্কন করতে হবে। খ নম্বরে আমরা দেখবো এখানে পরিসীমা বের করতে হবে। গ নম্বরে আমরা একটি বর্গ অঙ্কন করব এবং আমরা 2 নম্বর যে সৃজনশীল, এই 2 নম্বর সৃজনশীলে এখানে আমরা অন্তর্বৃত্ত অঙ্কন করব। তারপর এখানে রয়েছে 2 বাহুর অন্তর, এই অন্তর খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা অঙ্কন করব। তারপর রয়েছে উদ্দীপক হতে ত্রিভুজ এবিসি আঁকো, তার মানে ত্রিভুজ এবিসি হচ্ছে সমষ্টি। তার মানে আমরা এই তিনটাই পেয়ে গেলাম, সমষ্টি, অন্তর এবং এখানে আমরা অঙ্কন করব পরিসীমা। এই তিনটাই কিন্তু আমরা দুইটা সৃজনশীলের মাধ্যমে আনসার করব। সো এখন আমরা 1 নম্বর সৃজনশীল সলিউশন করব, সমাধান করব। এখন আমরা ক নাম্বারটা সমাধান করব। ক নাম্বার বলছে 75 ডিগ্রি একটা কোণ অঙ্কন করতে হবে আমাদেরকে শুধুমাত্র পেন্সিল কম্পাস ব্যবহার করে, এখানে আমরা চাঁদা ব্যবহার করতে পারবো না। সো আমরা প্রথমে কি করব, এখানে লিখব, যেহেতু আমি এখানে দিয়েছি 1 নং প্রশ্নের উত্তর ক। এখানে লিখব পেন্সিল কম্পাস ব্যবহার করে 75 ডিগ্রি কোণ আঁকা হলো। এখন আমরা এখানে পেন্সিল কম্পাস ব্যবহার করে একটি 75 ডিগ্রি কোণ অঙ্কন করব। কীভাবে আমরা কোণ অঙ্কন করব, প্রথমে আমরা এদিকে একটি রেখা দিয়ে দিব, সোজা করে আমরা এদিকে একটি রেখা দিয়ে দিব। রেখা দেওয়ার পর এদিকে আমরা 90 ডিগ্রি একটা কোণ অঙ্কন করব। 90 ডিগ্রি কোণ অঙ্কন করার ক্ষেত্রে আমরা এই পেন্সিল কম্পাসটা ছোটো বড় করতে পারি আমাদের ইচ্ছে অনুযায়ী। এত বড় রাখলাম, রাখার পর এখানে আমরা বসাবো। বসানোর পর আমরা এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তারপর আমরা এখানে যে মাপটা নিয়েছি এই মাপটা আমরা ছোটো বড় করব না, সঠিক রেখে মাপটা জায়গায় রেখে আমরা এখান থেকে বসিয়ে আরেকটা বৃত্তচাপ দিব এবং এই মাপটা আমরা আবারও জায়গায় রেখে এখান থেকে এদিকে একটি বৃত্তচাপ দিব
এবং এখান থেকে উপরের দিকে আরেকটা বৃত্তচাপ দিব এবং এই মাপটা আমরা সঠিক জায়গায় রেখে এখান থেকে আরেকটি বৃত্তচাপ দিলাম। এখন আমরা এখান থেকে স্কেলের সাহায্যে এটা সোজা দাগ দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি একটা কোণ। আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এখন আমাদেরকে অঙ্কন করতে হবে 75 ডিগ্রি একটা কোণ। আমরা এখানে 75 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য এখানে আমাদের দুইটা চিহ্নের প্রয়োজন হবে। এই যে একটা দাগ রয়েছে এখান থেকে এবং এখান থেকে আমরা একটা বৃত্তচাপ দিব, তাহলে আমাদের 75 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাবে এখান থেকে এবং এখান থেকে। এটা আমরা ছোটো বড়ো করতে পারি, কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে বসিয়ে এদিকে আমরা একটা বৃত্তচাপ দিয়ে দিব এবং এখান থেকে বসিয়ে এদিকে আরেকটা বৃত্তচাপ দিয়ে দিব। সো এখানে যেই জায়গায় এই দুইটা বৃত্তচাপ একত্রিত হয়েছে এই জায়গায় এখান থেকে আমরা এদিকে একটা রেখা দিয়ে দিব। তাহলে এখানে আমাদের 75 ডিগ্রি একটা কোণ অঙ্কন হয়ে গেল। এখানে দিব এ বি সি, এখানে হচ্ছে 75 ডিগ্রি। তার মানে ক নাম্বার ছিল 75 ডিগ্রি একটি কোণ আঁকো পেন্সিল কম্পাসের সাহায্যে। তার মানে আমরা একটি পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এখন আমরা দেখব খ নাম্বার, যেখানে পরিসীমা আমাদেরকে অঙ্কন করতে হবে এবং এই পরিসীমা অনুযায়ী আমাদেরকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। খ নাম্বার হচ্ছে কোন ত্রিভুজের পরিসীমা পি এর সমান, তার মানে 11 সেন্টিমিটার, পি এর সমান এবং ভূমির সংলগ্ন কোণদ্বয় কোণ এক্স এবং কোণ ওয়াই হলে ত্রিভুজটি আঁকো। আমরা এই চিত্রটা কীভাবে অঙ্কন করব? এই চিত্রটা মূলত দেখতে এরকম হবে। এরকম হবে এবং মূলত যে ত্রিভুজ এটা হচ্ছে এ বি এবং সি হবে। যখন পরিসীমা বলবে পরিসীমা, তখন আমাদেরকে চিত্রটা এরকমভাবে অঙ্কন করতে হবে এবং চিত্রটা দেখতে এরকম হতে হবে। এদিকে একটা কোণ থাকবে এবং এদিকে একটা কোণ থাকবে। এখানে উদ্দীপকে কিন্তু দুইটা কোণ দেওয়া রয়েছে, একটা হচ্ছে 60 ডিগ্রি আর একটা হচ্ছে 45 ডিগ্রি। এদিকে আমরা 60 ডিগ্রি ধরবো এবং এদিকে 45 ডিগ্রি ধরে আমরা এই চিত্রটা অঙ্কন করব। এবং যখন আমরা চিত্রটা অঙ্কন করব এর সাথে সাথে আমরা এটার বিবরণ লিখে ফেলব, তাহলে কিন্তু আমাদের সহজ হবে লিখতে। আমরা এখানে লিখব 1 নং প্রশ্নের উত্তর খ। ক নম্বর হচ্ছে পরিসীমা দেওয়া রয়েছে 11 সেন্টিমিটার, একটা কোণ 60 ডিগ্রি আর একটা কোণ 45 ডিগ্রি। এই তিনটা তথ্য আমাদেরকে প্রথমে লিখতে হবে। আমরা প্রথমে পরিসীমা 11 সেন্টিমিটার এখান থেকে আঁকবো। 11 সেন্টিমিটার পরিসীমা 11 সেন্টিমিটার। এখান থেকে আমরা পরিসীমা পি ইকুয়াল টু 11 সেন্টিমিটার অঙ্কন করলাম। পরিসীমা পি ইকুয়াল টু এখানে লিখব 11 সেন্টিমিটার। এখন আমরা 60 ডিগ্রি একটা কোণ অঙ্কন করব এবং 45 ডিগ্রি একটা কোণ অঙ্কন করব। এখানে আমরা অঙ্কন করব 60 ডিগ্রি কোণ এবং এখানে অঙ্কন করব 45 ডিগ্রি কোণ। 60 ডিগ্রি কোণ আমরা কীভাবে অঙ্কন করব? 60 ডিগ্রি কোণ অঙ্কন করা খুবই সহজ। এখান থেকে আমরা যে কোনো একটা মাপ নিব, ছোটো বড়ো যে কোনো একটা মাপ নিব এবং এখান থেকে আমরা এইখানে ধরিয়ে একটা বৃত্তচাপ দিব এবং এটা জায়গায় রেখে পরিবর্তন না করে এখান থেকে আমরা আরেকটা বৃত্তচাপ দিয়ে দিব। তাহলে আমাদের 60 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল। এখান থেকে আমরা একটা রেখা দিয়ে দিব। এই হচ্ছে 60 ডিগ্রি কোণ। এখন আমরা অঙ্কন করব 45 ডিগ্রি কোণ। 45 ডিগ্রি কোণ অঙ্কন করার পূর্বে আমাদেরকে 90 ডিগ্রি একটা কোণ অঙ্কন করতে হবে এবং এই 90 ডিগ্রি কোণকে আমরা অর্ধেক করব, তাহলে 45 ডিগ্রি একটা কোণ অঙ্কন হয়ে যাবে। 90 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমরা ক নম্বরে যেভাবে 90 ডিগ্রি অঙ্কন করেছিলাম সেম একইভাবে অঙ্কন করব। এখান থেকে আমরা এটা ছোটো বড়ো করে নেব, সমস্যা নেই।
তারপর এখান থেকে আমরা একটা বৃত্তচাপ দিয়ে দিব এবং এটা সঠিক জায়গায় রেখে এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ দিব এবং এখান থেকে এদিকে এবং উপরের দিকে একটা বৃত্তচাপ দিব এবং এখন আমরা এই রেখাটা একত্রিত করব এবং এটা হচ্ছে 90 ডিগ্রি একটা কোণ। যেহেতু আমাদেরকে অঙ্কন করতে হবে 45 ডিগ্রি, আমরা এই 90 ডিগ্রি কোণকে 2 ভাগ করব, তাহলে 45 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাবে। 2 ভাগ করার জন্য আমাদেরকে এখান থেকে একটা মাপ নিতে হবে এবং এখান থেকে একটা মাপ নিতে হবে। এটা আমরা ছোট বড় করতে পারি, সমস্যা নেই। এখন এখান থেকে আমরা এদিকে একটা বৃত্তচাপ দিলাম এবং এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ। এখন আমরা এটাকে অর্ধেক করব। তাহলে এই হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণ, এ বি সি। এই এবিসি হচ্ছে 45 ডিগ্রি এবং এটা হচ্ছে 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো কীভাবে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ অঙ্কন করবে। এবং এখানে বলছে 60 ডিগ্রি হচ্ছে এক্স এবং 45 ডিগ্রি হচ্ছে ওয়াই। তাহলে আমরা এটাকে ধরবো ওয়াই, এটা হচ্ছে এক্স। তাহলে যখন পরিসীমা দেওয়া থাকবে তখন আমরা কীভাবে ত্রিভুজ অঙ্কন করব তোমাদেরকে দেখিয়েছি কিছুক্ষণ পূর্বে। আমরা শুরুতে এখান থেকে যে কোনো একটা রশ্মি নিয়ে নিব, যে কোনো একটা রেখা নিয়ে নিব নির্দিষ্ট মাপ ছাড়া এবং এখান থেকে আমরা লিখব ডি এফ। তারপর এখান থেকে আমরা পরিসীমা পি এর সমান করে একটা বৃত্তচাপ দিব, পরিসীমা পি এর সমান করে। তাহলে এখান থেকে আমরা পরিসীমা পি নিয়েছিলাম 11 সেন্টিমিটার। এখান থেকে পরিসীমা পি এর সমান করে একটা বৃত্তচাপ দিব। তাহলে এখানে আমরা পরিসীমা পি এর সমান করে একটি বৃত্তচাপ দিলাম, এখান থেকে পি এর সমান করে, এবং এখানে আমরা লিখব ই। এখন আমরা চিত্র অঙ্কন করার পাশাপাশি এটার বিবরণ লিখে নিব। আমরা প্রথমে এখানে লিখব অঙ্কন। এখান থেকে আমরা লিখেছি যে কোনো রশ্মি ডি এফ থেকে পরিসীমা পি এর সমান করে ডিই অংশ কেটে নেই। যে কোনো রশ্মি ডি এফ থেকে পরিসীমা কি পি, পরিসীমা পি এর সমান করে, পরিসীমা পি এর সমান করে ডিই অংশ কাটি। এখন আমাদের কাজ হচ্ছে এই ডি বিন্দুতে এবং ই বিন্দুতে আমরা দুইটা কোণ অঙ্কন করব। ডি বিন্দুতে অঙ্কন করব কোণ এক্স এবং ই বিন্দুতে অঙ্কন করব কোণ ওয়াই। তার মানে 60 ডিগ্রি এদিকে এবং 45 ডিগ্রি এদিকে আমরা অঙ্কন করব। সো আমরা এখান থেকে 60 ডিগ্রি কীভাবে অঙ্কন করব, এখান থেকে এদিকে যে কোনো মাপে একটা বৃত্তচাপ দিব এবং সেম একই মাপ জায়গায় রেখে এখান থেকে আমরা এদিকে একটা বৃত্তচাপ দিব। তাহলে এটা হবে 60 ডিগ্রি। এটা হচ্ছে 60 ডিগ্রি এবং এই 45 ডিগ্রি সেম এখানে অঙ্কন করার জন্য আমাদেরকে দুইটা মাপের প্রয়োজন হবে। একটা হচ্ছে এখান থেকে আমরা 45 ডিগ্রি যে মাপ রয়েছে এটা নিব, নেওয়ার পর এখান থেকে এদিকে 45 ডিগ্রি মাপ দিব। তারপর এখান থেকে আমরা আরেকটা মাপ এদিকে নিব, এই
তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। আমরা এখানে দুইটা কোণ অঙ্কন করলাম। এই কোণ এক্স আমরা এদিকে অঙ্কন করলাম এবং কোণ ওয়াই আমরা এদিকে অঙ্কন করলাম। এখন আমরা কি করব, এখান থেকে বিবরণটা লিখব। বিবরণ কি লিখব, ডি এবং ই বিন্দুতে আমরা এখান থেকে এটা দিয়ে দেবো 1 নম্বর, এখানে লিখব 2 নম্বর। ডি ও ই বিন্দুতে কোণ এক্স এবং কোণ ওয়াই অঙ্কন করি। কোণ এক্স এবং কোণ ওয়াই আঁকি, লিখতেই হবে আঁকি। তাহলে ডি ও ই বিন্দুতে কোণ এক্স এবং কোণ ওয়াই আঁকি। এই ডি বিন্দুতে কোণ এক্স এবং ই বিন্দুতে কোণ ওয়াই আঁকি, আমাদের আঁকা শেষ। এখন আমরা এই ডি যে কোণ রয়েছে এবং ই কোণ রয়েছে, এই দুইটাকে আমরা সমদ্বিখণ্ডক করব। সমদ্বিখণ্ডক করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আমরা যে কোনো একটা মাপ নিব, নেওয়ার পর এখান থেকে একটা বৃত্তচাপ দিব এদিকে, এবং এখান থেকে এদিকে আরেকটা বৃত্তচাপ দিব, এবং এটাকে অর্ধেক করার জন্য আমরা এখান থেকে যে কোনো মাপ নিয়ে নিব। যে কোনো মাপ নেওয়ার পর এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ দিব এবং এখান থেকে এদিকে আরেকটা বৃত্তচাপ দিব। এখন আমরা স্কেলের সাহায্যে এদিকে সোজা দাগ দিয়ে নিব। এবং এখানে লিখব আমরা জি এবং এটা হচ্ছে এইচ, এবং যেই জায়গায় মিলিত হয়েছে এই জায়গায় আমরা লিখব এ। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ কীভাবে আমরা লিখলাম। এখন আমরা এখানে লিখব যেহেতু আমরা এই কোণ দুইটাকে এখন সমদ্বিখণ্ডক করেছি, 3 নম্বর আমরা লিখব ডি ও ই বিন্দুর সমদ্বিখণ্ডক। ডি ও ই বিন্দুর সমদ্বিখণ্ডক। যথাক্রমে ডি ও ই বিন্দুর সমদ্বিখণ্ডক যথাক্রমে ডিজি এবং ইএইচ আঁকি। ডিজি এবং ইএইচ আঁকি। এই পর্যন্ত আমরা চিত্র অঙ্কন করলাম এবং বিবরণ লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখানে যে কোণটা রয়েছে এই কোণের সমান করে আমরা এখান থেকে এদিকে একটা কোণ দিব, এবং এই নিচে যে কোণ রয়েছে এই কোণের সমান করে আমরা এখান থেকে এদিকে একটা কোণ অঙ্কন করব। তাহলে এই কোণটা এখানে অঙ্কন করার জন্য আমাদেরকে দুইটা মাপের প্রয়োজন হবে। এখান থেকে এখানে আমরা একটা মাপ নিব এবং এখান থেকে এখানে আমরা আরেকটা মাপ নিব। আমরা কম্পাসের সাহায্যে এই মাপটা নিব। এখান থেকে এই মাপটা যত বড় আমরা এটা এখান থেকে এদিকে এই মাপটা নিয়ে নিব, এবং এখান থেকে এদিকে যতটুকু দূরত্ব রয়েছে আমরা এটার মাপ নিব। এই যে এটা সমান করে নিলাম। এখন আমরা এখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষার হলে কাঠ পেন্সিলের সাহায্যে চিত্রগুলো অঙ্কন করবে। আমি এখানে ক্যামেরায় ক্লিয়ার দেখার জন্য কলম দিয়ে লিখছি, তোমরা অবশ্যই কাঠ পেন্সিল দিয়ে এই চিত্রগুলো অঙ্কন করবে। এখন আমরা এই যে কোণ রয়েছে এই কোণটা এদিকে অঙ্কন করব। তার জন্য আমরা প্রথমে এখান থেকে এই কোণের মাপটা নিয়ে নিব, এটা যতটুকু দূরত্ব রয়েছে, এবং এখান থেকে দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে এই যে দূরত্ব রয়েছে এই দূরত্বের যে মাপ রয়েছে এই মাপটা নিব, নেওয়ার পর এখান থেকে এই মাপটা দিয়ে নিব। এখন আমরা এটা মিলিত করব, একত্রিত করব।
এখান থেকে এবং এটা এখান থেকে এদিকে নিয়ে আসব এবং এখানে হচ্ছে এ বি, এখানে হচ্ছে সি। এখন আমরা লিখব এখানে 4 নম্বরে বিবরণের 4 নম্বরে আমরা কি লিখব? 4 নম্বর লিখব এই যে এ এবং বি, এ এবং সি, এ বি ও এ সি রশ্মিদ্বয় যথাক্রমে এ বি ও এ সি রশ্মিদ্বয় যথাক্রমে এই যে ডিই রেখাংশকে বি ও সি বিন্দুতে ছেদ করে, ডিই রেখাংশকে, এই রেখাংশকে ডি ও বি বিন্দুতে ছেদ করে। ডিই রেখাংশকে বি ও সি বিন্দুতে ছেদ করে, বি ও সি বিন্দুতে ছেদ করে। সেট করেন, শেষ। তাহলে সবশেষে লিখব, তাহলে এই যে এবিসি, এবিসি, এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ, এবিসিই উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে খ নাম্বার। যখন বলবে পরিসীমা অঙ্কন করো তখন আমরা এরকমভাবে পরিসীমা অঙ্কন করব। আশা করি খুবই সহজভাবে এই বিষয়টা বুঝতে পেরেছ, কীভাবে পরিসীমা হলে চিত্রটা অঙ্কন করবে এবং বিবরণ দিবে। এখানে আমরা 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, তারপর এখান থেকে আমরা চিত্রটা অঙ্কন করলাম এবং এটা হচ্ছে পরিসীমা। যখন পরিসীমা বলবে তখন আমরা এরকম চিত্রটা অঙ্কন করব এবং এরকম চিত্র অনুযায়ী বিবরণটা দিয়ে দিব। এখন আমরা গ নাম্বার কোয়েশ্চনটা দেখব এবং গ নাম্বারটা আমরা সলিউশন করব। আমরা প্রথমে গ নাম্বার কোয়েশ্চনটা দেখে নেই। গ নাম্বার কোয়েশ্চন হচ্ছে, কোনো বর্গের পরিসীমা পি এর সমান হলে বর্গটি অঙ্কন করো। পি এর সমান তার মানে 11 সেন্টিমিটার। কোনো বর্গের পরিসীমা পি এর সমান, পি হচ্ছে কত? 11, তার মানে আমাদেরকে 11 সেন্টিমিটার সমান একটি পরিসীমা অঙ্কন করতে হবে। তার মানে আমাদেরকে 11 সেন্টিমিটারের সমান একটি বর্গ অঙ্কন করতে হবে। এখন আমরা কিভাবে একটা বর্গ অঙ্কন করব? এখান থেকে আমরা প্রথমে লিখব, যেহেতু আমরা এখানে 1 নং দিয়েছি, 1 নং প্রশ্নের উত্তর গ। তো আমাদেরকে পরিসীমার সমান বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করতে হবে। আমরা জানি একটা বর্গের 4টা বাহু কিন্তু সবসময় সমান হয়। একটা বর্গের, এই যে একটা বর্গ, একটা বর্গের 4টা বাহু কিন্তু সবসময় সমান হয়। 1 2 3 4, 4টি বাহু কিন্তু সবসময় সমান হয়। এখানে বলছে 11 সেন্টিমিটার একটি পরিসীমা দেওয়া রয়েছে এবং এই পরিসীমাকে আমরা সমান 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করার পর এটার মাধ্যমে আমরা একটি বর্গ অঙ্কন করব। আমরা প্রথমে স্কেলের সাহায্যে 11 সেন্টিমিটার একটি পরিসীমা অঙ্কন করব। এখান থেকে আমরা 11 সেন্টিমিটার একটা পরিসীমা অঙ্কন করব। এখান থেকে আমরা একটু নিচে 11 সেন্টিমিটার পরিসীমা অঙ্কন করব। এই হচ্ছে 11 সেন্টিমিটার একটি পরিসীমা। এখন আমরা এখান থেকে এটাকে 2 ভাগ করব। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 11 সেন্টিমিটার, এটাকে আমরা প্রথমে 2 ভাগ করব। কীভাবে আমরা 2 ভাগ করব? এখান থেকে আমরা, এই হচ্ছে মনে করে অর্ধেক, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখান থেকে
এদিকে একটি বৃত্তচাপ দিব এবং এখান থেকে এদিকে একটি বৃত্তচাপ দিব অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে। এখানে কিন্তু অর্ধেকের বেশি হবে। তারপর সেম একই মাপ জায়গায় রেখে আমরা এখান থেকে এদিকে এবং এখান থেকে এদিকে একটি বৃত্তচাপ দিয়ে দিব। তাহলে এখন যদি আমরা এখান থেকে এদিকে এখানে এবং এখানে স্কেলটা বসিয়ে এটা দাগ দিয়ে নেই, তাহলে এই দুই পাশ কিন্তু সমান দুই ভাগে ভাগ হয়ে গেল। এখন আমরা এটাকেও দুই ভাগ করব, এটাকেও দুই ভাগ করব। এটাকে দুই ভাগ করার জন্য আগের মতো সেম এখান থেকে আমরা অর্ধেক, এই হচ্ছে মনে করো অর্ধেক, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব। নেওয়ার পর এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ এবং সেম একইভাবে আমরা এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ এবং এদিকে একটা বৃত্তচাপ। এটাকে আমরা দুই ভাগ করব, এটাও সমান দুই ভাগে ভাগ হয়ে গেল। এটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করব সেম একইভাবে। এখান থেকে মনে করো এদিকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, তারপর এখান থেকে সো এই হচ্ছে আমাদের পরিসীমাকে 4 ভাগে ভাগ করলাম, সমান 4 ভাগে ভাগ হলো। এটা হচ্ছে p/4, 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 p/4। তার মানে p হচ্ছে পরিসীমা। এই পরিসীমাকে আমরা সমান 4 ভাগে ভাগ করলাম। এখন আমরা ফাইনালি যে চিত্রটা রয়েছে এই চিত্রটা অঙ্কন করব। এখানে গ নম্বর যে চিত্র, এটা হচ্ছে একটি বর্গ অঙ্কন করো। তাহলে আমরা এই বর্গটা কীভাবে অঙ্কন করব? বর্গটা মূলত এরকম হবে, যেহেতু বর্গের 4টি বাহু সমান, আমরা p/4 যে পরিসীমা রয়েছে প্রত্যেকটা ভাগ, এখানে p/1, এখানে p/1, p/1, p/1 এর সমান করে আমরা এরকম একটা বর্গ অঙ্কন করব। তাহলে কিন্তু আমাদের চিত্রটা অঙ্কন করা কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা বর্গ অঙ্কন করার জন্য প্রথমে কি করব, এখান থেকে আমরা যে কোনো একটা রেখা দিয়ে দিব, এখান থেকে যে কোনো একটা রেখা দিব, এদিকে নির্দিষ্ট মাপ ছাড়া একটা রেখা দিব এবং এখানে আমরা এই রেখাটা দিব BE। এখন আমরা এখানে লিখব বিবরণ, একসাথে আমরা আগের মতো লিখে ফেলব বিবরণ। বিবরণ হচ্ছে আমরা প্রথমে লিখব বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। মনে করি একটি বর্গের পরিসীমা p দেয়া আছে, একটি বর্গের পরিসীমা p দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। এখানে আমরা লিখলাম বিশেষ নির্বাচন। মনে করি একটি বর্গের পরিসীমা p দেয়া আছে, বর্গটি আঁকতে হবে। এটা আমরা কোথা থেকে পেলাম? এটা আমরা গ নাম্বার প্রশ্ন থেকে। এখানে বলছে কোনো বর্গের পরিসীমা p দেয়া আছে, বর্গটি অঙ্কন করো। আমরা জানি পরিসীমা 11 সেন্টিমিটার। সো এখানে লিখলাম আমরা মনে করি একটি বর্গের পরিসীমা p দেয়া আছে, বর্গটি আঁকতে হবে। এখন আমরা বর্গটা অঙ্কন করব। অঙ্কন করার জন্য আমরা এখান থেকে BE যে কোনো একটা রেখা নিয়ে নিব। তার জন্য আমরা এখান থেকে অঙ্কন লিখব। অঙ্কনে আমরা নাম্বার দিয়ে লিখব, তাহলে কিন্তু আমাদের বুঝতে সহজ হবে। 1 নাম্বার আমরা লিখব যে কোনো রশ্মি, যে কোনো রশ্মি BE থেকে যে কোনো রশ্মি BE থেকে কি, এখন আমরা এখানে পরিসীমা p এর সমান করে এই যে p/1 যেটা রয়েছে p এর 4 ভাগের 1 ভাগ, এটা সমান করে
এই এখান থেকে একটা বৃত্তচাপ দিয়ে দিব এবং এখানে লিখব আমরা সি। তাহলে এখানে আমরা কোন মাপটা নিলাম, এখানে p/1 মানে p এর 4/1 যতটুকু লম্বা রয়েছে ততটুকু মাপ কিন্তু আমরা এখানে নিয়েছি। তার মানে এখানে আমরা লিখব p/1 মানে p এর 4/1 যে কোনো রশ্মি BE থেকে BC সমান p/1 কাটি, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। যে কোনো রশ্মি BE থেকে BC সমান p/1 কাটি। এখন আমরা কি করব, এই B বিন্দু থেকে উপরের দিকে আমরা 90 ডিগ্রি একটা কোণ অঙ্কন করব। B বিন্দু থেকে আমরা উপরের দিকে 90 ডিগ্রি একটা কোণ অঙ্কন করব। আমরা জানি কিভাবে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। এখান থেকে আমরা যে কোনো একটা মাপ নিয়ে নিব, এখান থেকে এরকম, এবং এই মাপটা জায়গায় রেখে এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ দিব, এখান থেকে এদিকে একটা এবং উপরের দিকে একটা। এখন আমরা এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ দিয়ে দিব, এখান থেকে উপরের দিকে রেখা দিয়ে দিব। এই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম বি বিন্দুতে, এখানে ই লিখেছি, তাহলে এদিকে হবে এফ। 2 নম্বরে লিখব বি বিন্দুতে এই যে 90 ডিগ্রি কোণ, এটা হচ্ছে CBF। বি বিন্দুতে CBF সমান 90 ডিগ্রি কোণ আঁকি। আচ্ছা, এখানে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এখন আমরা এখান থেকে এদিকে p/1 এর সমান করে একটা মাপ নিব, এখান থেকে p/1 এর সমান করে p/1 এর সমান করে এদিকে একটা মাপ নিলাম এবং এখানে লিখব আমরা এ। এখন আমরা এখান থেকে বিবরণ কি লিখব, 3 নম্বর বিবরণ লিখব আমরা BF হতে এখানে p/1 এর মাপ নিয়েছি, p/1 সমান AB অংশ কাটি। p/1 সমান AB অংশ কাটি। এখন আমরা কি করব, এখান থেকে এই যে A এবং HC, এখানে A এবং C বিন্দুকে কেন্দ্র করে আমরা p/1 এর সমান করে দুইটি বৃত্তচাপ দিব। তাহলে এখান থেকে আমরা p/1 এর সমান করে, এখানে p/1 হচ্ছে এই p/1 এর সমান করে C বিন্দু থেকে উপরের দিকে এবং এই A বিন্দু থেকে ডান দিকে আমরা একটা বৃত্তচাপ দিব। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি 4 নম্বরে কি লিখতে পারি, A ও C বিন্দু থেকে p/1 এর সমান করে দুটি বৃত্তচাপ আঁকি। তাহলে এই যে বৃত্তচাপ, এই দুইটা একত্রিত হলো, এটা বি বিন্দুতে সেট করে, যা বি বিন্দুতে সেট করে। এখন আমরা BC এবং AC যোগ করব, তাহলে কিন্তু আমাদের বর্গটা অঙ্কন হয়ে যাবে।
এখান থেকে বিসি যোগ করি এবং এখান থেকে আমরা এসি যোগ করব। এখন আমরা লিখব 5 নম্বরে কি লিখব, এ বি এবং সি বি যোগ করি, অথবা এখানে হবে এ বি সি, এটা হবে ডি, এটা হবে ডি বিন্দু। এখন লিখব এ ডি এবং সি ডি যোগ করি, এ ডি এবং সি ডি যোগ করি, এ ডি এবং সি ডি যোগ করি। তাহলে অথবা সুতরাং এ বি সি ডি ই উদ্দিষ্ট বর্গক্ষেত্র, উদ্দিষ্ট বর্গক্ষেত্র। সো এখানে কিন্তু আমাদের গ নাম্বারটা আনসার কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছ কীভাবে 1 নং সৃজনশীলের খ, খ এবং গ নাম্বার আনসার করবে। ক নাম্বার হচ্ছে 75 ডিগ্রি একটা কোণ অঙ্কন, খ নাম্বার হচ্ছে বর্গের পরিসীমা, খ নাম্বার হচ্ছে একটা পরিসীমা নির্ণয়, এবং গ নাম্বার হচ্ছে পরিসীমা পি এর সমান করে একটি বর্গ অঙ্কন। আশা করি বুঝতে পেরেছ। আমরা একটু পর আরেকটা সৃজনশীল অঙ্কন করব, যেখানে আমরা দেখিয়ে দিব কীভাবে এখান থেকে সমষ্টি এবং অন্তর বের করবে। সমষ্টি এবং অন্তর এটা খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা সৃজনশীল দেখলে তোমাদের ব্যবহারিক জ্যামিতি থেকে আর কোনো ধরনের সৃজনশীল করার প্রয়োজন হবে না। এখান থেকেই কিন্তু প্রত্যেকটা বোর্ডের পরীক্ষায় সৃজনশীল কমন আসবে ইনশাল্লাহ। সো পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন, এবং যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তোমাদের গণিতের পরবর্তী সকল সাজেশন আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আমরা পূর্বের ভিডিওতে ব্যবহারিক জ্যামিতি অংশ থেকে একটা সৃজনশীল তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তোমরা কীভাবে একটা সৃজনশীল আনসার করবে। এই ভিডিওতে আমরা ব্যবহারিক জ্যামিতির 2 নম্বর যে সৃজনশীল, এই 2 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীদের জন্য, কারণ এই সৃজনশীলে রয়েছে অপর 2 বাহুর সমষ্টি এবং 2 বাহুর অন্তর। এখানে রয়েছে 2 বাহুর অন্তর এবং 2 বাহুর সমষ্টি। অন্যদিকে ক নম্বরে রয়েছে অন্তর্বৃত্ত আঁকো, অপর 2 বাহুর সমষ্টি, 2 বাহুর অন্তর, অন্তর্বৃত্ত। এগুলো তোমাদের প্রত্যেকটা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা পরীক্ষায় গিয়ে এই ধরনের অঙ্ক অবশ্যই পাবে। সো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের গণিতের বাকি যে সকল সাজেশন রয়েছে সকল অধ্যায়ের সাজেশন আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। ক নাম্বার হচ্ছে ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত আঁকো। এখানে আমাদেরকে একটা অন্তর্বৃত্ত আঁকতে হবে, যেখানে একটা ত্রিভুজ থাকবে এবং এই ত্রিভুজের ভিতরে আমরা একটা অন্তর্বৃত্ত অঙ্কন করব। এখানে যেহেতু আমরা এটা 2 নং লিখেছি, এখানে যেহেতু আমরা প্রশ্নের মধ্যে 2 নং দিয়েছি, আমরা এখানে লিখব 2 নং প্রশ্নের উত্তর ক। ত্রিভুজ এ বি সি এর অন্তর্বৃত্ত আঁকা হলো। ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত আঁকা হলো। এখন আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব এবং এটার অন্তর্বৃত্ত আমরা অঙ্কন করব। এখান থেকে আমরা যে কোনো 3টা রেখা দিয়ে নেব, নির্দিষ্ট মাপ ছাড়া আমরা যে কোনো 3টা রেখা দিয়ে নেব। তারপরে তোমাদের বোঝার সুবিধার্থে মনে করো আমি এটা নিলাম 5 সেন্টিমিটার, এবং আরেকটা নিলাম আমি মনে করো 4 সেন্টিমিটার, এবং আরেকটা মনে করো 4 সেন্টিমিটারের চেয়ে একটু লম্বা আমরা নিব। এই 3টা রেখা আমরা নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা প্রথমে যে রেখাটা দিয়েছি 5 সেন্টিমিটার, এটার সমান করে আমরা 5 সেন্টিমিটার একটা রেখা এখান থেকে মনে করো অঙ্কন করব 5 সেন্টিমিটার। এই যে এ রয়েছে এটা বি, এটা সি, মনে করো এ আমরা এখান থেকে নিলাম এ। এখন এখান থেকে আমরা কম্পাসের সাহায্যে এই যে বি রেখা রয়েছে, বি রেখার সমান করে একটা রেখা নিব। বি এর সমান রেখা নিয়ে এখান থেকে আমরা এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব।
এবং সি এর সমান করে আমরা এদিকে একটি বৃত্তচাপ দিব। এখন আমরা এই দুইটা রেখাকে একত্রিত করব স্কেলের সাহায্যে এবং পেন্সিলের সাহায্যে। তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে চিত্রগুলো অঙ্কন করবে। ক্যামেরায় ক্লিয়ার দেখার জন্য আমি কিন্তু কলম দিয়ে লিখছি, তোমরা অবশ্যই কাঠ পেন্সিলের মাধ্যমে চিত্রগুলো অঙ্কন করবে। এখন আমরা কি করব, এই যে দুইটা কোণ রয়েছে এই দুইটা কোণকে আমরা সমদ্বিখণ্ডক করব। এই দুইটা কোণকে সমদ্বিখণ্ডক করার জন্য আমরা এখান থেকে যে কোনো মাপের একটা কোণ অঙ্কন করব এবং এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ দিব। এদিকে একটা বৃত্তচাপ দিব। সেম একইভাবে আমরা এখান থেকে এদিকে একটা কোণ আঁকবো, তারপর এখান থেকে আমরা দুইটা বৃত্তচাপ দিব দুই দিক থেকে। এখন আমরা এটা একত্রিত করব। এখান থেকে এদিকে আমরা একটা রেখা দিব এবং এখান থেকে এদিকে আমরা একটা রেখা দিব। এখানে দিলাম এ, এখানে বি, এখানে সি এবং যেই জায়গায় একত্রিত হয়েছে মধ্যবিন্দু এখানে ও লিখলাম এবং এখানে দিলাম এল, এখানে এম। তারপর আমরা কি করব, এখান থেকে এদিকে আমরা একটা সোজা রেখা দিব। সোজা রেখা দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা মাপ নিব এদিকে। এখন আমরা এখান থেকে এটা একত্রিত করব। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। এবং এখানে আমরা লিখলাম ডি। ওডি এর সমান মাপ নিয়ে এদিকে ওডি এর সমান মাপ নিয়ে এদিকে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। এবং এই বৃত্তটা এই তিনটা বাহুকে স্পর্শ করবে। তার মানে এই বাহু স্পর্শ করেছে, এই বাহু স্পর্শ করেছে, এই বাহু স্পর্শ করেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অন্তর্বৃত্ত। ত্রিভুজ এ বি সি একটি অন্তর্বৃত্ত। এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব। খ নাম্বার হচ্ছে ভূমি এ, ভূমির সংলগ্ন কোণ এক্স এবং অপর দুই বাহুর অন্তর ডি দেয়া আছে, ত্রিভুজ এ বি সি অঙ্কন করো। এখানে ভূমি দেওয়া রয়েছে এ, ভূমির সংলগ্ন একটা কোণ দেওয়া রয়েছে কোণ এক্স এবং অপর দুই বাহুর অন্তর দেয়া আছে। এখানে মূলত এই যে অন্তর, এই অন্তরের চিত্রটা কিন্তু আমরা অঙ্কন করব এবং এখানে বলছে ত্রিভুজ এ বি সি অঙ্কন করো। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, এখানে ভূমি দেওয়া রয়েছে এ, এখান থেকে আমরা একটা ভূমি নিব। এখানে যেহেতু নির্দিষ্ট কোনো মাপ নেই আমরা এখান থেকে যে কোনো একটা ভূমি নিতে পারি। এখান থেকে মনে করো আমি ভূমি নিলাম এখান থেকে 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ভূমি নিলাম। ভূমি হচ্ছে এ। এখান থেকে কোণ এক্স বলছে, কোণ এক্স কত ডিগ্রি এটা কিন্তু এখানে লেখা নেই, যার কারণে এখান থেকে আনুমানিক 50 ডিগ্রির মতো একটা কোণ আমরা এখান থেকে নিব। যেহেতু নির্দিষ্ট কোনো মাপ নেই এখান থেকে আমরা যে কোনো একটা কোণ নিতে পারি। এখান থেকে একটা কোণ নিয়ে নিলাম। এরপর এখানে বলছে অপর দুই বাহুর অন্তর ডি দেয়া আছে। যখন অন্তর বলবে তখন আমাদেরকে মনে রাখতে হবে এটা হচ্ছে বিয়োগফল, তার মানে এই চিহ্নটা ছোট হবে, এই বাহুটা ছোট হবে। এবং যখন এখানে বলবে অপর দুই বাহুর সমষ্টি তখন আমাদের এই রেখাটা বড় হবে। অন্তর বললে রেখাটা ছোট হবে এবং যখন সমষ্টি বলবে তখন রেখাটা লম্বা হবে। যেহেতু এখানে অন্তর লেখা রয়েছে অপর দুই বাহুর অন্তর, তাহলে এই রেখাটা আমাদের ছোট হবে। এখান থেকে আমরা 2 সেন্টিমিটার দিয়ে দিলাম অপর দুই বাহুর অন্তর। এখান থেকে আমরা 2 সেন্টিমিটার দিয়ে দিলাম, এটা হচ্ছে ডি এবং এটা হচ্ছে কোণ এক্স। এখন আমরা ফাইনালের চিত্রটা অঙ্কন করব। এখান থেকে যে কোনো একটা রেখা দিয়ে দিব এবং এই রেখাটার নাম দিব আমরা বি এফ। এখান থেকে আমরা লিখব বিশেষ নির্বাচন।
আমরা চিত্র অঙ্কনের পাশাপাশি বিবরণটা লিখে ফেলব। বিশেষ নির্বাচন। মনে করি এগুলো আমরা প্রশ্ন থেকে লিখব। একটা ত্রিভুজের ভূমি এ দেওয়া রয়েছে, একটি কোণ এক্স দেওয়া রয়েছে এবং অপর দুই বাহুর অন্তর ডি দেওয়া রয়েছে। ত্রিভুজটি আঁকতে হবে। আমরা এগুলো লিখব। মনে করি ত্রিভুজের ভূমি এ এবং ভূমির সংলগ্ন একটি কোণ এক্স দেয়া আছে এবং অপর দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। এতটুকু আমরা লিখলাম বিশেষ নির্বাচন। এরপর আমরা এখান থেকে অঙ্কন লেখা শুরু করব। এখান থেকে আমরা বিএফ রেখা নিলাম। বিএফ রেখার এই দিকে আমরা এই যে এ রয়েছে, এ এর সমান করে আমরা এখান থেকে বৃত্তচাপ নিব। বিএফ রেখার বি বিন্দু থেকে এ এর সমান করে আমরা এখান থেকে একটা বৃত্তচাপ নিব এ এর সমান করে। এখন আমরা এখান থেকে সি লিখব। অঙ্কন লিখব। 1 নম্বরে যে কোনো রশ্মি বিএফ নেই অথবা যে কোনো রশ্মি বিএফ থেকে বিসি সমান এ অংশ কাটি। বিসি সমান এ অংশ কাটি। তাহলে যে কোনো রশ্মি বিএফ থেকে বিসি সমান এ অংশ কাটি। এখন আমরা বিসি রেখার বিএফ রেখার বি বিন্দুতে কোণ এক্স অঙ্কন করব। বিএফ রেখার বি বিন্দুতে কোণ এক্স অঙ্কন করব। এখান থেকে এই কোণ এক্স অঙ্কন করার জন্য আমরা কোণ এক্সের প্রথমে এদিকে একটা মাপ নিব এবং এই মাপটা আমরা এখান থেকে এদিকে দিয়ে দিব। এখান থেকে আমরা আরেকটা মাপ নিব এখান থেকে এদিকে। তাহলে এখান থেকে এখন আমরা বিবরণ লিখব। বিএফ রেখার বি বিন্দুতে কোণ এক্স অঙ্কন করি। 2 নম্বরে বিএফ রেখার বি বিন্দুতে কোণ এক্স সমান আমরা এখানে লিখব ই বি এফ আঁকি। কোণ এক্স সমান কোণ ই বি এফ আঁকি। এখন এখান থেকে আমরা বিই রেখার বি বিন্দু থেকে ডি এর সমান করে একটা বৃত্তচাপ আঁকি। এখান থেকে আমরা ডি এর সমান একটা বৃত্তচাপ নিব। এখন লিখব 3 নম্বরে বি বিন্দু থেকে
বিন্দু থেকে ডি এর সমান করে একটি বৃত্তচাপ আঁকি। এখন আমরা এখান থেকে এই যে জায়গায় এই বৃত্তচাপটা একত্রিত হয়েছে এখানে আমরা লিখব ডি। এখন ডিসি যোগ করি। এখন আমরা এখানে লিখব ডিসি যোগ করি। ডিসি যোগ করি। এখন এখানে যে কোণটা তৈরি হয়েছে এই কোণের সমান করে আমরা এখানে একটা কোণ দিব। তাহলে এখানে যে কোণটা তৈরি হয়েছে এই কোণের সমান করে আমরা একটা কোণ দিব। এখান থেকে এটা ছোটো বড় যে কোনো মাপ নিলেই হবে। এই মাপটা নিলাম, নেওয়ার পর এই সেম একই মাপটা এখান থেকে আমরা এদিকে দিব। তারপর এদিকে আরেকটা মাপ নিব এবং এই মাপটা এখান থেকে এদিকে দিয়ে দিব। তারপর এটা এখান থেকে একত্রিত করব এবং এই যে জায়গায় একত্রিত হবে এখানে আমরা লিখব এ। তাহলে এই কোণের সমান করে আমরা এখানে একটা কোণ অঙ্কন করলাম। তাহলে এই কোণের নাম হচ্ছে কোণ এ ডিসি এর সমান করে আমরা 4 নাম্বার লিখব। এই কোণের নাম হচ্ছে এ ডিসি। কোণ এ ডিসি এর সমান করে কোণ, তাহলে এই কোণের নাম হবে ডিসিএ। ডিসিএ কোণ ডিসিএ আঁকি। তাহলে এই যে রেখাটা রয়েছে সি এ রেখা, এই সি এ রেখাটি বি এ বাহুতে এ বিন্দুতে ছেদ করে। এখানে লিখব ফার্স্ট নম্বরে এ সি বাহুটি অথবা সি এ বাহুটি, সি এ বাহুটি, সি এ বাহুটি বি এ বাহুতে কোন বিন্দুতে ছেদ করে? এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি ত্রিভুজ এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ বি সি এটা হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে খ নাম্বার চিত্র অঙ্কন এবং এটার বিবরণ। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। গ নাম্বার হচ্ছে উদ্দীপক হতে ত্রিভুজ এ বি সি আঁকো। এখানে উদ্দীপকে ত্রিভুজ এ বি সি হচ্ছে এখানে একটা কোণ দেওয়া রয়েছে এবং উচ্চতা দেওয়া রয়েছে এইচ এবং অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া রয়েছে। এই তিনটা চিহ্ন দেওয়া রয়েছে উদ্দীপকের মধ্যে, উচ্চতা, অপর দুই বাহুর সমষ্টি এবং একটা কোণ দেওয়া রয়েছে। এখন এখানে এই কোণটা কত ডিগ্রি এবং উচ্চতা কত সেন্টিমিটার এবং অপর দুই বাহুর সমষ্টি কত সেন্টিমিটার এটা কিন্তু দেওয়া নেই, যার কারণে আমরা যে কোনো মাপ এখান থেকে নিতে পারবো। যেমন আমরা প্রথমে একটা ত্রিভুজের ভূমি নিব। ভূমি আমরা বেশি লম্বা নিব না, এখান থেকে আমরা প্রায় 3.5 সেন্টিমিটারের মতো একটা ভূমি নিব। এখান থেকে আমি 3.5 সেন্টিমিটার একটা ভূমি নিলাম, এটার নাম দিলাম এ। তারপর এখান থেকে আমরা একটা কোণ অঙ্কন করব। এই কোণটা আমরা 60 ডিগ্রি একটা কোণ অঙ্কন করব। যেহেতু এখানে কোণের মাপ কতটুকু এটা লেখা নেই, যার কারণে আমরা 60 ডিগ্রি একটা কোণ অঙ্কন করব। এবং এই সেম জায়গায় রেখে এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ দিলে এটা 60 ডিগ্রি কোণ হয়ে যাবে।
এখান থেকে একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, এটার নাম হচ্ছে এক্স, এবং এখানে দেওয়া রয়েছে প্রশ্নের মধ্যে অপর দুই বাহুর সমষ্টি। যদি সমষ্টি বলে তাহলে এটা আমরা একটু লম্বা করে নিব। এর কারণ হচ্ছে সমষ্টি বলতে যোগফল বোঝায়, তার মানে যে কোনো দুইটা বাহুর সমষ্টি, দুইটা বাহু মিলে কিন্তু এই সমষ্টিটা হয়েছে, যার কারণে যখন সমষ্টি বলবে তখন আমরা এটাকে একটু লম্বা করে নিব। যেমন এখান থেকে আমি 8 সেন্টিমিটার সমষ্টি নিয়েছি, সমষ্টি হচ্ছে এস, এখান থেকে এস 8 সেন্টিমিটার নিলাম, এটা নিয়েছি 3.5 সেন্টিমিটার। এখন এখান থেকে আমরা ফাইনালি চিত্রটা অঙ্কন করব। এখানে যে কোনো একটা রেখা এখান থেকে আমরা দিব, এবং এটার নাম দেব আমরা বিডি। এখান থেকে আমরা প্রথমে লিখব বিশেষ নির্বাচন। আমরা এই চিত্রটা সম্পর্কে শুরুতে লিখব বিশেষ নির্বাচন, মনে করি এখানে একটা ত্রিভুজের কী কী দেওয়া রয়েছে এখান থেকে আমরা লিখব। একটি ত্রিভুজের একটি কোণ এক্স, উচ্চতা এইচ এবং অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া রয়েছে। সো এখানে লিখব মনে করি একটি ত্রিভুজের এখানে ভূমি এ আমরা ধরেছি, এখান থেকে ভূমি আমরা ধরেছি এ। একটি ত্রিভুজের ভূমি এ, একটি কোণ এক্স এবং এখানে দেওয়া রয়েছে অপর দুই বাহুর সমষ্টি। অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তার মানে এখানে একটা ত্রিভুজের ভূমি দেওয়া রয়েছে, একটা কোণ দেওয়া রয়েছে কোণ এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া রয়েছে। এখন আমরা এই ত্রিভুজটা অঙ্কন করব। কিভাবে আমরা এই ত্রিভুজটা অঙ্কন করব? এখান থেকে আমরা যে কোনো রেখা বিডি নিব, যে কোনো রেখা বিডি থেকে এই যে এ বাহু রয়েছে, এ এর সমান করে এদিকে আমরা একটা রেখা নিব এ এর সমান করে। তাহলে এ হচ্ছে 3.5 সেন্টিমিটার। এখান থেকে আমরা এ এর সমান করে একটা বৃত্তচাপ এদিকে দিব। এখান থেকে এ এর সমান করে এ এর সমান করে একটি বৃত্তচাপ দিব এবং এখানে আমরা লিখব সি। এখন আমরা এই যতটুকু লিখেছি এতটুকুর অঙ্কন আমরা লিখব। অঙ্কন কি লিখব? যে কোনো রশ্মি বিডি থেকে বিসি সমান এ অংশ কাটি। যে কোনো রশ্মি বিডি থেকে বিসি সমান এ অংশ কাটি। এটা দেব আমরা 1 নাম্বার, এ অংশ কাটি। এতটুকু আমরা লিখলাম। এখন আমরা এই যে বি রয়েছে এই বি বাহুতে কোণ এক্স অঙ্কন করব। কোণ এক্স হচ্ছে 60 ডিগ্রি। আমরা এই বি বাহুতে 60 ডিগ্রি একটা কোণ অঙ্কন করব। এই হচ্ছে 60 ডিগ্রি। আমরা বি বাহুতে 60 ডিগ্রি একটি কোণ অঙ্কন করলাম এবং এটার উপরে আমরা একেবারে উপরে লিখব এইচ। সো এখানে আমরা 2 নাম্বার লিখব।
বিডি রেখার বি বিন্দুতে বিডি রেখার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, কোণ এক্স এর সমান করে আমরা এখানে কোণ এক্স এর সমান করে কোণ ডিবিএইচ আঁকি, কোণ ডিবিএইচ আঁকি, কোণ ডিবিএইচ আঁকি। আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ। এখানে আমরা কোণ এক্স এর সমান করে ডিবিএইচ এই কোণটা আমরা অঙ্কন করলাম। এখন এখান থেকে আমরা এই যে ডিএইচ বাহু রয়েছে, বিএইচ বাহু রয়েছে, এই বিএইচ বাহুতে আমরা এস এর সমান করে একটা বৃত্তচাপ দিব। এখান থেকে আমরা এইচ এর মাপ নিলাম, এখান থেকে একটা বৃত্তচাপ দেব এইচ এর সমান, এস এর সমান করে। এখানে আমরা এই এস এর সমান করে একটা বৃত্তচাপ দিলাম। এখান থেকে আমরা 3 নম্বরের বিবরণ লিখব। এখানে আমরা লিখব এফ বিএইচ হতে বিএফ সমান এস অংশ কাটি, বিএফ সমান এস অংশ কাটি। এখন আমরা কি করব, এখানে এই সি এবং এফ যোগ করব, সি এবং এফ যোগ করব। এখানে লিখব সি এফ যোগ করি। এখন এখানে যে কোণ রয়েছে এই কোণের সমান করে আমরা এদিকে একটা কোণ অঙ্কন করব, এই কোণের সমান করে আমরা এখানে একটা কোণ অঙ্কন করব। কিভাবে? প্রথমে আমরা এখান থেকে একটা কোণ নিব, আমরা এখান থেকে কোণটা নিলাম এবং এই সেম একই মাপটা জায়গায় রেখে আমরা এখান থেকে এদিকে এই কোণের মাপটা দিব। এখন আমরা এখান থেকে এই কোণের দ্বিতীয় যে মাপ রয়েছে এই মাপটা নিব, নেওয়ার পর এখান থেকে সেম একই মাপে একটা বৃত্তচাপ দিব এবং এটা যেই জায়গায় দিয়ে একত্রিত হয়েছে এদিকে আমরা একটা রেখা দিয়ে দিব এবং যেই জায়গায় রেখাটা মিলিত হয়েছে এখানে আমরা লিখব এ। এখন এখানে আমরা বিবরণ কি লিখব, এই যে কোণ, এই কোণের নাম কি? এই কোণের নাম হচ্ছে কোণ বিএফসি, বিএফসি। তাহলে আমরা এখানে 4 নম্বর বিবরণ লিখতে পারি, কোণ বিএফসি এর সমান করে এখানে আমরা যে কোণটা অঙ্কন করলাম এই কোণটা হচ্ছে এফসিএ, এফসিএ, কোণ এফসিএ আঁকি। তার মানে কোণ বিএফসি এর সমান করে কোণ এফসিএ আঁকি। এই যে বাহু, এই বাহুটা কোন বিন্দুতে ছেদ করেছে? বিএফ, এই যে রেখা রয়েছে এই রেখাতে এই বাহুটা ছেদ করেছে, যা পরস্পর বিএফ বাহুতে ছেদ করে, যা পরস্পর বিএফ বাহুতে ছেদ করে। ছেদ করে। সুতরাং ত্রিভুজ এ বি সিই উদ্দিষ্ট ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এখানে যে এ বি সি রয়েছে এই ত্রিভুজটা মূলত আমাদের উদ্দিষ্ট
ত্রিভুজ। আশা করি বুঝতে পেরেছো তোমরা কীভাবে এই গ নাম্বারটা সলিউশন করবে, চিত্র অঙ্কন করবে।